হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি ব্রেন ব্রিজ গ্লোবালের পক্ষ থেকে আয়োজিত পডকাস্ট সিরিজের প্রথম এপিসোডে। আমি আছি আপনাদের সাথে তাসিন সিরাজ। আমি বর্তমানে বিটিইউ ব্র্যান্ডেনবুর্গ টেকনিক্যাল ইউনিভার্সিটিতে একাডেমিক এমপ্লয়ি হিসেবে কাজ করছি বিগত ১ বছর ধরে এনভায়রনমেন্টাল ইকোনমিক্স ডিপার্টমেন্টে, এবং সাথে আছে আমার বন্ধু তানজিদ নাহিয়ান। ধন্যবাদ তাসিন। আমি তানজিদ নাহিয়ান। আমি ব্র্যান্ডেনবুর্গ টেকনিক্যাল ইউনিভার্সিটিতে এনভায়রনমেন্টাল অ্যান্ড রিসোর্স ম্যানেজমেন্টে মাস্টার্স করছি। বর্তমানে আমি স্ফেরা কনসাল্টিং লিমিটেডে অ্যাজ এ কনসালটেন্ট হিসেবে কাজ করছি লাস্ট ২ বছর ধরে। আমাদের ব্রেন ব্রিজ গ্লোবাল যে প্ল্যাটফর্মটা রয়েছে সেই প্ল্যাটফর্মে আমরা যে পডকাস্ট এপিসোড সিরিজ শুরু করেছি সেটার ফার্স্ট এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমাদের যে আলোচ্য বিষয় যেটা নিয়ে আমরা আজকে কথা বলবো সেটা হচ্ছে ক্যারিয়ার। ক্যারিয়ার জার্মানিতে আসার পরে প্রত্যেকের কাছে ২টা অপশন থাকে ক্যারিয়ারের পাথ সিলেক্ট করার জন্য। একটা হচ্ছে একাডেমিক লাইন এবং আরেকটা হচ্ছে ইন্ডাস্ট্রি লাইন। একাডেমিক লাইন যেটা আমি চুজ করছি এবং ইন্ডাস্ট্রি লাইন যেটা আমার বন্ধু তানজিদ চুজ করছে। তো আমি তানজিদের কাছে জানতে চাবো যে যাত্রাটা কিভাবে শুরু হয়েছিল আসলে। এটা খুবই ইন্টারেস্টিং একটা কোয়েশ্চেন। আসলে যাত্রাটা কিভাবে শুরু হয়েছিল এটা যদি বলতে হয় তাহলে একদম একটু ব্যাকগ্রাউন্ডে যেতে হবে। আমি যখন আসলে জার্মানিতে প্রথম আসছি, আমি যে সাবজেক্টটা চুজ করছি সেটা হচ্ছে এনভায়রনমেন্টাল অ্যান্ড রিসোর্স ম্যানেজমেন্ট আমার মাস্টার্সের জন্য। তো আমি আমার ব্যাচেলর করছি বাংলাদেশে চুয়েটে। আমার মেজর ছিল হচ্ছে পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং। আমি আসলে চাচ্ছিলাম, যেহেতু আপনারা হয়তো অনেকেই জানেন এই সাবজেক্টটা বাংলাদেশে একটু ন্যারো ফিল্ড। তো আমি এই ন্যারো ফিল্ডটা থেকে একটু ব্রডার ফিল্ডে আমি যাতে মাস্টার্স করে আমার ফিল্ড ওয়ার্ক অপরচুনিটিটাকে একটু বড় করতে পারি, সেজন্যই আসলে আমি এনভায়রনমেন্টাল অ্যান্ড রিসোর্স ম্যানেজমেন্টে মাস্টার্স করার সিদ্ধান্ত নেই। আম আমার মনে হয় তাসিন এই ব্যাপারে আরেকটু ভালো বলতে পারবে। কারণ সারপ্রাইজিংলি আমার এবং তাসিনের দুজনেরই ব্যাচেলর ব্যাচেলর, সেম। হ্যাঁ, আমিও পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং থেকে ব্যাচেলর কমপ্লিট করে এখানে এনভায়রনমেন্ট সিলেক্ট করার পিছনে মেইন মোটিভেশনটাই ছিল হচ্ছে ন্যারো ফিল্ডটা থেকে বের হয়ে একটু ইলাবোরেট একটা প্রোগ্রামে যাতে আসতে পারি, যেখান থেকে আমি আমার পছন্দ মতো ক্যারিয়ারের পাথটা চুজ করতে পারি। তো এখান থেকে এই ব্যাপারে আমাদের দুজনেরই আহ একটা মিল বেসটা আছে মনে হচ্ছে। বেসটা মনে হয় সেম। হ্যাঁ। যাই হোক, যদিও আমাদের বাংলাদেশে পরিচয় ছিল না, এখানে আসার পরে পরিচয় হয়েছে হুম, আমাদের। আমার আগে তুই এখানে আসছস এবং হুম, হুম, তুই হুম, আমার আগে জব শুরু করছস বা হুম, হুম। ইন্ডাস্ট্রি লেভেলে জবে গেছস। তো এইসব ব্যাপারে আমাদের অনেকগুলা কোশ্চেন আমরা আমাদের ব্রেন ব্রিজ গ্লোবাল প্ল্যাটফর্মে অনেকগুলা কোশ্চেন পেয়েছি আমরা। সেগুলা থেকে আমরা কিছু প্রশ্নের উত্তর আজকে করার চেষ্টা করব। তার মধ্যে প্রথমটা হচ্ছে, প্রথম জবটা কিভাবে ক্র্যাক করছিলি জার্মানিতে? প্রথম তোর ফিল্ড রিলেটেড বা প্রথম জবের আহ, আ থ্যাংক ইউ। আসলে একদম যদি বলি, প্রথমে আমি জার্মানিতে আসার পরে যে জিনিসটা আমি সবচেয়ে বেশি ফেস করছি অথবা আমি বুঝতে পারছিলাম সেটা হচ্ছে যে আমি স্টুডেন্ট অবস্থায় আমি চেষ্টা করছি হচ্ছে কোনো একটা স্টুডেন্ট জব ক্র্যাক করতে। তো এখানে হয়তো অনেকেই জেনে থাকবে যে জার্মানিতে একটা সিস্টেম আছে। আপনি স্টুডেন্ট অবস্থায় কোনো একটা কোম্পানিতে অথবা কোনো একটা রিসার্চ অর্গানাইজেশনে স্টুডেন্ট অবস্থায় আপনি পার্ট টাইম জব করতে পারবেন। এটাকে বলে হচ্ছে ওয়ার্ক স্টুডেন্ট। তো আমি চেষ্টা করছিলাম হচ্ছে এখানে আসার পরে আমি যখন মাস্টার্স করতেছিলাম, ওয়ার্কিং স্টুডেন্ট যে পজিশনগুলো আছে সেই পজিশনগুলোতে আমি অ্যাপ্লাই করছিলাম থ্রু লিঙ্কডইন, বিশেষ করে লিঙ্কডইনের মাধ্যমে। আহ, এবং এর পরবর্তীতে অনেকগুলোতে অ্যাপ্লাই করার পরে আমি প্রায় প্রচুর অ্যাপ্লাই করছি, কাইন্ড অফ আমার যদি ভুল না হয় আমি প্রায় ৩০০ থেকে ৪০০ অ্যাপ্লিকেশন করছি, হ্যাঁ, আরো বেশিও হতে জাস্ট পারে। আউট অফ কিউরিওসিটি, এটা কত সময়ের ব্যবধানে এই ৩০০-৪০০ অ্যাপ্লিকেশন এটা করছিলি? অনেক সময় আমি কাইন্ড অফ আমার যদি আমার যতটুকু মনে পড়ে আমি প্রায় ৬ মাস ধরে টানা অ্যাপ্লাই করছিলাম। এই ৩০০ থেকে ৪০০ অ্যাপ্লিকেশন করছিলাম এবং এটা খুবই টায়ারিং এবং হুম, এক্সস্টিং একটা ব্যাপার ছিল। কারণ আমি প্রথমে জানতাম না যে আসলে আমি প্রথমে যে আমার সিভিটা তৈরি করছিলাম সেটি ছিল নরমাল একটা ওয়ার্ডে সিভি, যেটা আমি বাংলাদেশে জবগুলোর ক্ষেত্রে ব্যবহার করতাম। তো এই ওয়ার্ডে সিভি বানায় আমি র্যান্ডমলি অ্যাপ্লাই করতাম। আমি কিভাবে তার সাথে যে অনেক ক্ষেত্রে যে একটা কভার লেটার সুন্দর মতো অ্যাড করতে হবে এবং প্রত্যেকটা জবের পার্সপেক্টিভে কভার লেটারগুলো যে ডিফারেন্ট ডিফারেন্ট হতে হবে, হ্যাঁ, এই এটা ইনফরমেশনটাও এটা আমি আসলে আসলে জানতাম না। খুব ইম্পর্ট্যান্ট। তো সেইভাবে আমি অ্যাপ্লাই করতাম। তোর কি মনে হয় তুই কিভাবে একাডেমিক, আমার যদি ভুল না হয় তুইও একাডেমিক লাইনে হ্যাঁ, কিভাবে ওয়ার্কিং স্টুডেন্ট দিয়ে তোর ফার্স্ট জার্মান জব এক্সপিরিয়েন্স শুরু করছিলি? হ্যাঁ, এটা কেমন আসলে?
আমার ক্ষেত্রে ব্যাপারটা একটু ডিফারেন্ট ছিল, প্রসেসটা সিমিলার। আমিও অনেক অ্যাপ্লাই করছি, কিন্তু যেটা তোর যেমন ইচ্ছা ছিল শুরুতে যে তুই ইন্ডাস্ট্রি রিলেটেড জব করবি, আমার ইচ্ছা ছিল হচ্ছে আমি একাডেমিয়াতে থাকবো। সো একাডেমিয়াতে থাকতে হইলে জার্মানিতে অনেকগুলো অপশন থাকে। একটা হচ্ছে ইউনিভার্সিটিতে কোনো প্রফেসরের সাথে কাজ করা, ওকে অথবা আরেকটা হচ্ছে কোনো রিসার্চ ইনস্টিটিউটে কোনো একটা প্রজেক্টের আন্ডারে স্টুডেন্ট অ্যাসিস্ট্যান্ট বা রিসার্চ অ্যাসিস্ট্যান্ট বা ওয়ার্ক স্টুডেন্ট হিসেবে কাজ করা। তো আমি এই সবগুলা অপশনই খুঁজে বেড়াইতেছিলাম। আমার খোঁজার মেইন মিডিয়াম যেটা ছিল সেটা হচ্ছে ইউনিভার্সিটি জব পোর্টালগুলা, ইউনিভার্সিটির মেইলিং সার্ভিসগুলা, যেমন বিভিন্ন বুস্ট বা এরকম বিভিন্ন জায়গা থেকে সাবস্ক্রাইব করা যায়। আচ্ছা, আমি যদি একটু ইন্টারাপশন করি এখানের মধ্যে, যে ইউনিভার্সিটি তুই এখানের মধ্যে বললি যে বিভিন্ন ওয়েবসাইট, ইউনিভার্সিটি ওয়েবসাইট অথবা রিসার্চ ওয়েবসাইট, এই ধরনের কোনো স্পেসিফিক রিসার্চ ওয়েবসাইট অথবা ইউনিভার্সিটি ওয়েবসাইট কি আছে যেটার মাধ্যমে তুই সাজেস্ট করতে পারবি? হ্যাঁ, জার্মানির প্রত্যেকটা ইউনিভার্সিটিরই কিছু নিজস্ব জব পোর্টাল থাকে, যেটা যেই জব পোর্টালগুলোতে বাই ল অনুসারে প্রত্যেকটা জব পোস্টিং তারা পোস্ট করতে বাধ্য। ওকে, এটা যেমন ইউনিভার্সিটির থাকে, ওকে, সেরকম প্রত্যেকটা রিসার্চ ইনস্টিটিউটেরও থাকে আচ্ছা তাদের নিজস্ব জব পোর্টাল। ওকে, এটা কি মাস্টার্স লেভেলের জন্য প্রযোজ্য নাকি ব্যাচেলর লেভেলের জন্য প্রযোজ্য? ব্যাচেলর লেভেলের জন্য প্রযোজ্য। তারা খুঁজে, আমি যেগুলো খুঁজতেছিলাম সেগুলো ছিল হচ্ছে ওয়ার্ক স্টুডেন্ট বা স্টুডেন্ট অ্যাসিস্ট্যান্ট, ওকে, রিসার্চ রিলেটেড। হ্যাঁ, রিসার্চ রিলেটেড কোন একটা প্রজেক্টে কাজ করব, কোন একটা রিসার্চ। কিন্তু আমি যেটা করছিলাম সেটা হচ্ছে আমি আমার ফিল্ডটাকে একটু ন্যারো করে ফেলছিলাম। তুই যেমন সাস্টেনেবিলিটির দিকে ফোকাস করে অ্যাপ্লিকেশন শুরু করছিলি, আমি এরকম শুরু করছিলাম হচ্ছে ওকে ডেটা সায়েন্স বা হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে কোনো স্টুডেন্ট অ্যাসিস্ট্যান্ট বা ওয়ার্ক স্টুডেন্ট যদি থাকে সেগুলাতে আমি হচ্ছে অ্যাপ্লাই করা শুরু করি। সেভাবে আমি হচ্ছে আমার প্রথম যে জবটা সেটা হচ্ছে, আরেকটা সুবিধা আছে, সেটা হচ্ছে মাস্টার্সের থিসিস এবং প্রজেক্টের জন্য অনেক পজিশন ওপেন হয়, যেটা থিসিস বা মাস্টার্সের প্রজেক্ট স্টুডেন্ট এই হেল্পিং হ্যান্ড হিসেবে তারা সেখানে যে কাজ করে এবং সেটার জন্য তাদেরকে পার্ট টাইম পে করা হয়। তার মানে হচ্ছে, আমার যদি ভুল না হয়, যে এই জায়গায় তুই অ্যাপ্লাই করছিলি হচ্ছে ইউনিভার্সিটি পোর্টালগুলোর মাধ্যমে এবং রিসার্চ পোর্টাল। হ্যাঁ, তো এই প্রত্যেকটা ইউনিভার্সিটির স্পেসিফিক পোর্টাল থাকে যেখানের মধ্যে ওই রিলেটেড রিসার্চের যে জব ওপেনিং ফর স্টুডেন্টস যেগুলো থাকে, এগুলো ওরা পাবলিকলি অ্যাভেলেবল প্রতিনিয়ত হচ্ছে ওরা কাইন্ড অফ পোস্ট করতে থাকে। এটা বাই ল অনুসারে, ফর এক্সাম্পল আমরা বিটিইউ তে পড়ছি, বিটিইউ যে জব পোর্টাল সেখানে তাদেরকে এই জবগুলো পোস্ট করতে হবে। ওকে ওকে, আদারওয়াইজ পাবলিকলি জব পোস্টিং ছাড়া কাউকে হায়ার করা পসিবল না। ওকে, সো একাডেমিয়াতে নরমালি যেই ব্যাপারটা রিকমেন্ডেশনের যে ব্যাপারটা থাকে সেটা অনেক স্ট্রং। যেমন আমি যখন আমার সেকেন্ড জব বিটিইউ তে যে জবটা আমি করতেছি এখন, এটার ক্ষেত্রে আমার রিকমেন্ডেশন, আমার আগের প্রফেসরের রিকমেন্ডেশনটা অনেক হেল্পফুল ছিল। আচ্ছা, এখন আমি যদি একদম প্রথমে ফেরত যাই আর কি, তাহলে প্রথম যে জব একদম আমি যদি একদম ফ্রেশ স্টুডেন্ট হয়ে থাকি, আমি যদি এখানের মধ্যে একদম জার্মানিতে আসি, আমি এখানে মাস্টার্স করতে আসছি এবং আমি এখানের মধ্যে একাডেমিয়াতে যুক্ত হতে চাই, তাহলে আমার কি কি স্কিল সেট আসলে লাগবে প্রথম স্টুডেন্ট জবটা ক্র্যাক করার জন্য? হ্যাঁ, এটা খুবই ইন্টারেস্টিং একটা কোশ্চেন। কারণ অথবা কিভাবে আমাকে সিভি ঠিক করতে হবে, কিভাবে আমি অ্যাপ্লাই করব? সিভি ঠিক করা এটা একটা ডিফারেন্ট টপিক, কিন্তু আমার মনে হয় স্কিলসে যদি আমি কথা বলি, এটা ফিল্ড টু ফিল্ড ভ্যারি করে। অবশ্যই ফিল্ড টু ফিল্ড অনেক বেশি ভ্যারি করবে। ইন জেনারেল এখন সবথেকে বেশি ডিমান্ডিং হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এবং ল্যাব এক্সপেরিয়েন্স। এই দুইটা এক্সপেরিয়েন্স যদি থাকে কোনোভাবে, ওই এক্সপেরিয়েন্সটাকে কাজে লাগায় সামনে নেক্সট জব অ্যাপ্লিকেশনে এই জব এক্সপেরিয়েন্স গুলো হইতে পারে ব্যাচেলার থেকে। যেমন আমার ব্যাচেলারে ল্যাবে কাজ করার এক্সপেরিয়েন্স ছিল, কিন্তু আমার ব্যাচেলারে কোনো প্রোগ্রামিং স্কিল ছিল না। তো আমি এই জবগুলো অ্যাপ্লাই করার আগে যেটা করছিলাম, করোনার ভিতরে কোর্সেরা ওপেন ছিল, আমি কোর্সেরাতে কিছু কোর্স করছিলাম প্রোগ্রামিং রিলেটেড। ওকে, রিসার্চের ক্ষেত্রে আর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা বেশি প্রায়োরিটি পায় সব ক্ষেত্রে। পাইথনও প্রায়োরিটি লেভেলের উপরে থাকে, কিন্তু রিসার্চাররা আর ইউজ করতে বেশি কমফোর্টেবল ফিল করে। সো আমার স্টার্টিং পয়েন্ট ছিল হচ্ছে স্কিল সেটটা ডেভেলপ করা একটা মিনিমাম লেভেলে, যে ওকে আমি বুঝি, বেসিক ল্যাঙ্গুয়েজটা বুঝি, আন্ডারস্ট্যান্ডিং লেভেলে স্কিল তৈরি করা। ইন ডেপথ নলেজ জানার জন্যই তো আমাকে একটা জব লাগবে। সেটাই আমার হচ্ছে আমার কভার লেটারের মেইন লাইন ছিল, যে আই নো দ্য বেসিক্স
বাট আই নিড সাম ডেটা সেট টু ওয়ার্ক অন। ওকে, আমি বুঝতে সো পারছি। এখান তাহলে থেকে হচ্ছে আমার সেইভাবে নিজেকে তৈরি করে তুই হ্যাঁ আসলে এই স্টুডেন্ট যে জব পোর্টাল, ইউনিভার্সিটি যে জব পোর্টাল অথবা রিসার্চ অর্গানাইজেশনে যে জব পোর্টালগুলো আছে হ্যাঁ সেগুলোর মধ্যে তুই প্রতিনিয়ত অ্যাপ্লাই করতে থাকতি নাকি? হ্যাঁ অথবা কি আহ, পরিমাণ অ্যাপ্লাই করতে হইছে তোকে? আহ, এটা যদি সত্যি বলতে। বলতে অবশ্যই তোর মতো এত অ্যাপ্লাই করা লাগে নাই তাহলে আমার আমি তিন অনেক চারশো অনেক আনফরচুনেট বলা যায়। আমার এত অ্যাপ্লাই হ্যাঁ। করা লাগে নাই। হুম আমি হুম হয়তো বা ইন টোটাল 70 থেকে 80টা হুম। অ্যাপ্লাই করছি, ওকে। অনেকগুলা ইন্টারভিউ দিছি। হুম হুম। কিছু কিছু ক্ষেত্রে রিসার্চ গোল ম্যাচ করে নাই। ওকে। যেমন আমি চাচ্ছিলাম ডেটা সায়েন্স রিলেটেড কিছু একটা করার, হুম কিন্তু হয়তোবা তাদের গোল ছিল অন্যরকম, সেক্ষেত্রে ম্যাচ করে নাই। হুম বাট আমার অ্যাপ্লিকেশনের ইয়াটা ছিল 70 থেকে 80টা, এবং হুম। আমি অ্যাপ্লিকেশনের সময় কাভার লেটারটাতে অনেক বেশি ফোকাস করতাম। ওকে, তুই কি কভার লেটারটা প্রত্যেকটা জব স্পেসিফিক হ্যাঁ চেঞ্জ করার হ্যাঁ চেষ্টা করতি? হ্যাঁ, প্রত্যেকটা জবের জন্য আমি আলাদা আলাদা করে কাভার লেটার লিখতাম। ওকে। হুম। এটা লেখার কারণ ছিল প্রত্যেকটা জব রেসপন্সিবিলিটিস গুলা ডিফারেন্ট থাকে, ওকে। এবং কেন আমি ওই জিনিসটাতে টপিকটাতে হুম হুম। আমি কেন ইন্টারেস্টেড সেটা বোঝানোর জন্য আমাকে কিছু জিনিস লিখতে হয় কাভার লেটারে। সো আচ্ছা। আমার সাজেশন হচ্ছে একাডেমিয়াতে থাকতে হলে হুম। সব থেকে ইম্পর্টেন্ট একটা স্কিল হচ্ছে কাভার লেটারটাকে সুন্দর করে লেখা। ওকে। হ্যাঁ, ওকে। ওকে। এটা কি সেম ইন্ডাস্ট্রির ক্ষেত্রেও? এটা আমার মনে হয় যে কাইন্ড অফ সেম। আমার যদি ভুল না হয় আমি নিজেও, আমি যতগুলো জবের জন্য অ্যাপ্লাই করছি স্টুডেন্ট অবস্থায়, হ্যাঁ, ফর স্টুডেন্ট জব, যেটাকে ওয়ার্কিং স্টুডেন্ট বলে জার্মানিতে, সেখানের মধ্যেও আমি প্রচুর পরিমাণ প্রত্যেকটা জবের জন্য আমি আমার কভার লেটারকে চেঞ্জ করতাম। তো এই জায়গায় মনে হচ্ছে যে ইন্ডাস্ট্রি এবং হচ্ছে একাডেমিয়ার একাডেমিয়া ক্ষেত্রে একটা মিল আছে। সিমিলারিটি হ্যাঁ, আছে। সিমিলার। আচ্ছা, এটার সাথে তুই কি কোনো ধরনের সার্টিফিকেশন অ্যাড করতি কিনা? যে তুই যখন অ্যাপ্লিকেশন করতি, যে হুম। সাপোজ তুই কোর্সেরা থেকে কোর্স করলি বললি, এই সার্টিফিকেটটা কি তুই অ্যাড করতি অথবা অন্য কোনো সার্টিফিকেশন না, অথবা কোনো কিছু? যেটা মেইন ইয়া থাকে ওয়ার্ক স্টুডেন্টের ক্ষেত্রে, হুম। ইম্পর্টেন্ট একটা জিনিস থাকে, সেটা হচ্ছে সেই রিলেটেড কোনো একাডেমিক কোর্স যদি করা থাকে। ওকে, মানে সাপোজ ফর তুই হ্যাঁ মাস্টার্সে একটা হ্যাঁ স্পেসিফিক এআই রিলেটেড অথবা ডাটা সায়েন্স রিলেটেড কোনো একটা হ্যাঁ কোর্স করছিস, হ্যাঁ ওইটা তুই ফোকাস করতি? হ্যাঁ, ওইটা আমি আমার কাভার লেটারে লিখতাম ওকে। যে আমি হুম। এই কোর্সটা করছি, আই আই হ্যাভ দিস বেসিক্স, ওকে। অথবা আমি এই কোর্সেরা থেকে কোর্সটা করছি, দেন আমি আমার সার্টিফিকেট অ্যাটাচ করে দিতাম। ওকে। আর ইন্ডাস্ট্রির ক্ষেত্রে তুই যে তোর সাস্টেনেবিলিটি ফিল্ডে যখন স্টার্ট করছিস, হুম হুম স্টার্ট করার একদম স্টার্টিং পয়েন্টে তোর হুম মানে তোর স্কিল সেটটা কি কি ছিল, তুই কি কি গ্যাদার করে দেন হচ্ছে হুম হুম। মুভ অন করছিস? আচ্ছা, তো আমি যেহেতু একদম প্রথমে বলছিলাম যে আমি আসলে আমার ফিল্ডটাকে একটু ব্রড করতে চাইছি, আমি বলছি যে আমি ব্যাচেলর করছি বাংলাদেশে পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং এ। তো আমি এখানে এনভায়রনমেন্ট অ্যান্ড রিসোর্স ম্যানেজমেন্টে মাস্টার্স করার জন্য আসছিলাম। হুম, তো আমি যখন চেষ্টা করছিলাম এখানে এনভায়রনমেন্টাল রিসোর্স ম্যানেজমেন্টে মাস্টার্স করব, তখন আমি দেখতেছিলাম আসলে এখানে কোন কোন জায়গায় জব করার জন্য আছে। আমার ইচ্ছা ছিল আমি ইন্ডাস্ট্রিতে জব করব। হুম, তো এখানকার একটা মেটাল কোম্পানি, আমার যেহেতু মাইনিং রিলেটেড হুম, ব্যাচেলার ছিল, তো আমি এখানকার একটা মেটাল অ্যান্ড মাইনিং কোম্পানি, কপার রিলেটেড কোম্পানি, তো ভিলেন নাম, ওখানের মধ্যে আমি অ্যাপ্লাই, যখন ফার্স্ট আমার ক্র্যাক হয়, তো ওখানের মধ্যে আমি চেষ্টা করছিলাম যে আমার সাস্টেনেবিলিটি রিলেটেড যেই কোর্সগুলো আছে ব্যাচেলারে, হুম। সেই কোর্সগুলো আমি আমার সিভিতে অ্যাড করছি, এবং একই সাথে আমি তোর মতোই কোর্সেরাতে বেশ কিছু কোর্স করছি। হ্যাঁ, গুড টু এবং নো। একই সাথে হচ্ছে আমি নিজেকে ওই রিলেটেড, এবং বাংলাদেশে আমার যে জব এক্সপিরিয়েন্স ছিল সেটাও এনভায়রনমেন্টাল রিলেটেডই ছিল, তো ওটাকে আমি মার্জ করার চেষ্টা করছি। অর্থাৎ আমি আমার কভার লেটারে আমার বাংলাদেশের এক্সপিরিয়েন্স, এখানকার মাস্টার্সের যে কোর্স সেটাকে, এবং এখানকার একই সাথে এখানে আসার পর আমি যে কোর্সেরাতে অ্যান্ড উডেমি এনি আদার প্ল্যাটফর্ম হুম, যেখানের মধ্যে আমি কোর্সগুলো করছি, সেই কোর্সগুলোকে অ্যাটাচ করে আমি আমার জব অ্যাপ্লিকেশনগুলো নর্মালি করতাম। তো দেখাইতাম নর্মালি হচ্ছে, আচ্ছা ঠিক আছে, ফর দিস স্পেসিফিক জব আই হ্যাভ এ লিটল বিট অফ কাইন্ড অফ কি এক্সপেরিয়েন্স অর ব্যাকগ্রাউন্ড, যেটা হুম, আমি আসলে করতে চাচ্ছি আর কি। ওকে। হ্যাঁ, তো এভাবেই আমি আসলে অ্যাপ্লাই করছি ফর দ্য ফার্স্ট জব। তো এই জায়গায় আমি আসার পরে প্রথম যে জবটা আমি করছিলাম সেটা ছিল হচ্ছে একটা ওয়ার্কিং স্টুডেন্ট। আমি ওদের একটা ওই কাইন্ড অফ 6 মান্থ একটা ইন্টার্নশিপ প্রোগ্রাম বলা হয়, ওই 6 মান্থ ইন্টার্নশিপ করছি। তো ইন্টার্নশিপ করার পর এখানে জার্মানিতে একটা সিস্টেম আছে নর্মালি, যে এখানে কোম্পানিতে তুই থিসিস করতে পারবি, হ্যাঁ, যেটা আসলে বাংলাদেশের অনেক জায়গায় হচ্ছে এটার সাথে পরিচিত না। হয়তো অনেকে যারা ইউএসএ তে মাস্টার্স করে হুম, তাদের সাথেও, তারাও হয়তো এই
হ্যাঁ, আইডিয়াটার সাথে এই পরিচিত ব্যাপারটা না। আমার জন্য নতুন ছিল। হ্যাঁ, তো এইখানের মধ্যে আমি পরবর্তীতে ওই কোম্পানির কাছে আসলে অ্যাপ্রোচ করি যে আমি ওই কোম্পানিতেই ওই কোম্পানির একটা প্রজেক্টে আমি কাজ করব এবং ওই কোম্পানিতে আমি হচ্ছে থিসিস করব। তো হুম, আমি যখন ওই কোম্পানিতে ৬ মাস ইন্টার্নশিপ করে যাওয়ার পরে আমার ওই কোম্পানির মধ্যে একটা নেটওয়ার্ক তৈরি হয়েছে, অথবা তাদের সাথে আমার একটা ন্যূনতম লেভেলের একটা যোগাযোগ তৈরি হয়েছে, সম্পর্ক তৈরি হয়েছে। পরবর্তীতে আমি তাদের কাছে অ্যাপ্রোচ করি যে আমি কি আপনাদের কোম্পানিতে থিসিস করতে পারবো কিনা। হুম, তো পরবর্তীতে জেনারেসলি আমার সুপারভাইজার খুবই ভালো ছিল। তো সে রাজি হয় আমার ওই কোম্পানিতে থিসিস করার জন্য আর কি। তারা তাদের একটা প্রজেক্টে আমাকে থিসিস করার জন্য অ্যালাউ করে। তো আমি পরবর্তীতে ওই কোম্পানিতেই থিসিস করি। অ্যাট এই দ্য মিন টাইম, থিসিসটা কতদিনের ছিল? হ্যাঁ, এটা একটা ভালো কোয়েশ্চেন। তো আমার থিসিসটা, এটা যেহেতু ইউনিভার্সিটি ইন জার্মানি, ইউনিভার্সিটির এই থিসিসটা ছিল বরাবর ৬ মাসের। হুম, তো পরবর্তীতে এই থিসিসটা আমি যখন ওই কোম্পানিতে করি, ওই কোম্পানিতে একজন আমার সুপারভাইজার ছিল, একই সাথে আমার ইউনিভার্সিটির একজন সুপারভাইজার ছিল। আচ্ছা, হ্যাঁ? তো তারা কোলাবোরেটিভ, জার্মানিতে সাধারণত ইউনিভার্সিটির সাথে হচ্ছে আ আ ইন্ডাস্ট্রি, ইন্ডাস্ট্রির কোলাবোরেশনটা খুবই ভালো হয়। হ্যাঁ, সো সাধারণত এইটার একটা কাইন্ড অফ আমি বেনিফিট পাইছিলাম। তো আমার মেইন সুপারভাইজার ইউনিভার্সিটিতে ছিল, আমার কো-সুপারভাইজার ওই কোম্পানিতে ছিল। তার পরবর্তীতে আমরা ৬ মাস আমি ওখানের মধ্যে থিসিস করি। কাইন্ড অফ ১ বছরের আমার একটা এক্সপেরিয়েন্স, একটা সলিড ইন্ডাস্ট্রি এক্সপেরিয়েন্স তৈরি হুম, হয়, যেটা আমার পরবর্তীতে মেইন জব অথবা ফুল টাইম জব ক্র্যাক করতে খুবই সুবিধা হয়। তো হুম। আমি যদি তোকে জিজ্ঞেস করি যে এই ধরনের এক্সপেরিয়েন্সটা আসলে একাডেমিয়াতে কিরকম? তোর এক্সপেরিয়েন্সটা কেমন? হ্যাঁ, একাডেমিয়ার ক্ষেত্রে তুই যেমন ইন্ডাস্ট্রিতে ১ম এ ইন্টার্নশিপ করতে গেছিলি, এক্সাক্টলি। আমি হচ্ছে গেছিলাম শুরুতে হচ্ছে আনপেইড প্রজেক্টের জন্য কাজ করতে। ওকে, ভেরি আমার গুড পয়েন্ট। স্টার্টিংটা ছিল আনপেইড। ওয়াও! আমাকে ১ম এ বলা হইছে যে, ওকে তুমি এই প্রজেক্টটাতে কাজ করতে পারো। হ্যাঁ, যেহেতু আমার মাস্টার্স ডিগ্রি কমপ্লিশন এর জন্য আমার একটা প্রজেক্ট এবং থিসিস ম্যান্ডেটরি। তো আমি ওকে। আমার প্রজেক্টটা করতে পারবো হুম, তাদের সাথে। তাদের ডেটা সেট নিয়ে তারা সবকিছু প্রোভাইড করবে। হুম, বাট I will be unpaid। যখন আমি আমার প্রজেক্টটা শেষ করি তখন হচ্ছে আমাকে ওরা স্টুডেন্ট অ্যাসিস্ট্যান্ট হিসেবে ওই প্রজেক্টের জন্যই হচ্ছে অ্যাপয়েন্ট করে। অ্যান্ড দেন আমি কথা বলি যে, ওকে তাহলে আমি আমার হুম, থিসিসটা শেষ করতে চাচ্ছি এখন। তো হুম, এটা কিন্তু ইউনিভার্সিটির সাথে কোনো অ্যাফিলিয়েশন ছিল না। হুম, এটা টোটালি একটা রিসার্চ ইনস্টিটিউট, হুম, জালফ, এটা বার্লিনের আশেপাশে। হুম, ওইখানে হচ্ছে আমার কাজ ছিল। হুম, আমার যে জালফে আমার যে সুপারভাইজার ছিল, হুম, সে হচ্ছে বিটিইউর সাথে অ্যাফিলিয়েটেড এবং সে বিটিইউর একটা চেয়ারের হেড। সো বাট সে ফুল টাইম কাজ করে হচ্ছে জালফে রিসার্চ ইনস্টিটিউটে। এখানে এটা খুবই কমন যে একজন প্রফেসর সে কিছু কোর্স নেয় ইউনিভার্সিটিতে, কিন্তু সে ফুল টাইম কাজ করে রিসার্চ ইনস্টিটিউটে তার ওয়ার্কিং গ্রুপের সাথে, এবং সে এখানকার একজন প্রফেসর। সো আমার জন্য তোর যেমন বিটিইউর একজন প্রফেসর সুপারভাইজার ছিল, ইন্ডাস্ট্রির আরেকজন সুপারভাইজার ছিল, সেক্ষেত্রে আমার সুপারভাইজার একজনই ছিল, যে আমার ইনস্টিটিউটেরও ওয়ার্কিং গ্রুপের হেড হুম। এবং আমার ইউনিভার্সিটিরও চেয়ারের হেড। সো আমি তার আন্ডারে আমার থিসিস শেষ করি, এবং থিসিস শেষ করার পরে সেম প্রজেক্টের জন্য ওরা হচ্ছে আমাকে ১ বছরের জন্য হায়ার করে। হুম, কারণ আমার কাজটা আরো বেশি করা পসিবল ছিল, আরো অনেক আচ্ছা, কিছু। সো সেই জিনিসগুলা করার জন্য তখন ওরা আমাকে একটা ওকে। ফুল টাইম জবের মতো করে জব কন্ট্রাক্ট অফার করে আরকি। আচ্ছা, আমি এই জায়গায় একটা খুবই ইন্টারেস্টিং ইনটেক তুই আসলে দিছিস। তুই বলছিলি যে তুই আনপেইড শুরু করছিলি। হ্যাঁ, যেই জায়গায় বাংলাদেশী অথবা সাউথ এশিয়ান আমাদের যে মেন্টালিটি, হ্যাঁ? আমরা হ্যাঁ, এখানের মধ্যে একটা বেশিরভাগ স্টুডেন্ট আসলে একটা মিডল কি বলবো? মিডল ইনকাম ব্যাকগ্রাউন্ড অথবা এই ধরনের মধ্যবিত্ত একটা হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড থেকে আসি। তো তারা যখন একটা আনপেইড কোনো কিছুতে জব করার কথা চিন্তার অথবা অফার পায়, তারা হয়তো অনেকেই সরে আসে। হ্যাঁ, হুম? কিন্তু তুই কেন নিছিলি? কি চিন্তা করে নিছিলি? হ্যাঁ। সো এটা খুব ইন্টারেস্টিং, এবং কারণ এটা আসলে তখন তোকে আমার, হেল্প করছিল কিনা? হ্যাঁ, কারণ তখন আসলে ওই সময়টাতে আমি চাচ্ছিলাম যে আ একটা কিছু শুরু করে আ আগে স্কিলটা গ্যাদার করতে, ভেরি এক্সপেরিয়েন্স গ্যাদার নাইস, করতে, ভেরি যে নাইস। ওকে, একাডেমিয়াতে থাকতে হলে মেইন যে স্কিলটা দরকার সেটা হচ্ছে রিসার্চ স্কিল। ওকে। সো আমি কিভাবে নেক্সট জব অ্যাপ্লিকেশনে বলব যে আই নো হাউ টু ডু রিসার্চ। ফর গ্রেট। দ্যাট আই মানে নিড টু কাইন্ড অফ স্টার্ট এন্ট্রি সামহোয়্যার। পয়েন্ট, হ্যাঁ, সো ভেরি এবং এন্ট্রি পয়েন্ট। একাডেমিয়াতে হুম, টু বি ভেরি অনেস্ট, হুম, স্টার্টিংটা খুবই মানে আমি কি বলবো, আন্ডার ভ্যালুড। ওকে, হ্যাঁ, হুম, ইন্ডাস্ট্রিতে যেমন তুমি যেকোনো কাজ করো না কেন, স্টার্টিং করো বা ইয়া করো, ইউ উইল গেট পেইড।
বাট Okay. একাডেমিয়াতে ইটস নট গ্যারান্টিড যে তুমি থিসিস করতেছো and তুমি টাকা পাবা সেটার জন্য। ওকে সো স্টার্টিং আনপেইড করার পিছনে আমার মোটিভেশন ছিল এটা যে আমি যেভাবে হোক একটা যেখান এক্সপেরিয়েন্স থেকে হোক গেইন করা আমি 3-4 মাসের হোক বা 5 মাসের হোক আমি একটা এক্সপেরিয়েন্স গেইন করব। এবং I will get a recommendation letter এক্স্যাক্টলি হ্যাঁ from a well known researcher that ওর আন্ডারে আমি কাজ করছি। I know this skills, দেন আমি Exactly. আমার পেইড থিসিসের জন্য অ্যাপ্লাই করতে পারবো। ও ওয়াও বাট লাকিলি হ্যাঁ। আমার আর পেইড থিসিসের জন্য অ্যাপ্লাই করা লাগে না, কারণ আমি ওইখানেই আচ্ছা পেইড অফার পাইছি। কাইন্ড অফ এখানের মধ্যে আমি কিন্তু তোর এবং আমার ক্ষেত্রে একটা কাইন্ড অফ similarity. সিমিলারিটি দেখতে পাচ্ছি যে আমরা যেভাবেই হোক সেটা পেইড অর আনপেইড আমরা যদি ঢুকতে পারি একবার, যদি এন্ট্রি পয়েন্টটা আমরা কেউ এনশিওর করতে পারি, তাহলে হচ্ছে এটা একটা কন্টিনিউয়েশন আছে। হ্যাঁ, মানে কন্টিনিউয়েশন আছে। কন্টিনিউয়েশনটা কাইন্ড অফ হচ্ছে থিসিস পর্যন্ত তোমাকে নিয়ে যাবে। হ্যাঁ। হ্যাঁ, যে আমি ওইখানের মধ্যে সেটা ইন্ডাস্ট্রি হোক অথবা রিসার্চ একাডেমিয়াতে ইনস্টিটিউট হোক, হোক, যে আমরা হচ্ছে যদি আমরা প্রথমে ইন্টার্ন স্টুডেন্ট অথবা রিসার্চ স্টুডেন্ট ওয়ার্কিং স্টুডেন্ট হিসেবে যদি আমরা ঢুকতে পারি, আমরা হয়তোবা ওই রিসার্চ ইনস্টিটিউটে অথবা ওই ইন্ডাস্ট্রিতে আমরা থিসিস করে হয়তোবা বের করতে হ্যাঁ। পারবো, অথবা ওই কোম্পানিতে না হলেও ডিফারেন্ট একটা Different কোম্পানিতে কোম্পানিতে। অ্যাপ্লাই করার আমাদের একটা যোগ্যতা। আমার মনে হয় এই জায়গায় বাংলাদেশি, তোর কি মনে হয় বাংলাদেশি স্টুডেন্টদের মানে এই জায়গায় কি একটা ল্যাকিংস আছে যে তারা হয়তো কোনো ইন্ডাস্ট্রি এক্সপেরিয়েন্স ছাড়াই তাদের মাস্টার্স শেষ করে ফেলার একটা প্রবণতা কি আছে, তোর কি মনে হয়? এবং এটা সেটা কি একটা পরবর্তীতে তাদেরকে সাফার করায়? হ্যাঁ, এটা আমার মনে হয় যে এটা তাদেরকে সাফার করায়। কারণ মাস্টার্সে থাকা অবস্থায় জার্মানিতে মাস্টার্সের টাইম লিমিটেশনটা অনেক ফ্লেক্সিবল, ওকে বিকজ ইউ ডোন্ট হ্যাভ টু পে দ্য টিউশন ফিজ অর সামথিং লাইক দ্যাট। এক্স্যাক্টলি হ্যাঁ, সো মানে মোস্ট অফ দি জার্মান ইউনিভার্সিটি সো তোমার হাতে এবং সময় সেটা আছে, আগে, তুমি সেই সময়টাতে তুমি যদি এক্সপেরিয়েন্স গ্যাদার করো, তাহলে তোমার জব সিকিং এর যে 18 মাসের সময়টা, সেই সময়টাতে তোমার জব অ্যাপ্লিকেশন, তোমার মেইন কথা হচ্ছে পোর্টফোলিও অনেক ভারী ভারী হবে, হবে। and Okay. then you মানে will ইউ হ্যাভ সামথিং টু ডেলিভার, something to deliver and you can show some of your skills. So এক্স্যাক্টলি এটা অনেক ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয়। আর এই বাংলাদেশিদের ল্যাকিংস থাকে হচ্ছে আমরা আসলে কমফোর্ট জোন ছাড়তে চাই না। সো ওকে আমরা যখন এখানে এটা এসে যদি একটা মাস্টার্স এর একটা এনভায়রনমেন্টে পড়ে যায়, তো দেখা যায় যে অনেকেই আর ওই জব অ্যাপ্লিকেশনের প্রসেসটার ভিতরে যেতে চায় না। সো মানে কারণ কাইন্ড অফ স্টুডেন্ট জবের জন্য তারা হ্যাঁ, অ্যাপ্লাই কম স্টুডেন্ট করে। জবের জন্য অ্যাপ্লাই কম করে, ওই এফোর্টটা দিতে চায় না। কিছু স্কিলস এর ল্যাকিংস থাকে, যেমন কভার লেটার লেখা, যেটা অনেক বড় একটা স্কিল। হ্যাঁ, সিভি আমার কাছে কিভাবে মনে হয় সিভি কিভাবে সাজাইতে হবে, কোন স্কিলটা আসলে ডেভেলপ করলে জব ইন্টারভিউতে কল পাওয়া যাবে, এইসব জিনিসগুলো অনেক অর ইম্পর্টেন্ট। তারা অনেক বেশি হয়তোবা শাই থাকে, আমি যদি হ্যাঁ, আমার যদি হ্যাঁ, এক্সপেরিয়েন্স থেকে অবশ্যই। বলি, অথবা তারা হয়তোবা তুই যেমন স্পেসিফিকলি বললি যে তাদের ইউনিভার্সিটি জব পোর্টাল অথবা রিসার্চ জব পোর্টাল, আমার হ্যাঁ, ক্ষেত্রে হ্যাঁ। হচ্ছে যে আমি যদি LinkedIn, লিঙ্কডইন অর জিং, হুম, হ্যাঁ, অথবা অন্য কোনো জবে অথবা ইনডিড, হ্যাঁ, তারা জানে না যে স্পেসিফিক কোন কোন জব পোর্টালে তারা আসলে অ্যাপ্লাই করলে হুম। অথবা খুঁজলে তাদের স্পেসিফিক স্কিল সেট অনুযায়ী তারা জবগুলো ক্র্যাক হ্যাঁ। করতে পারবে। এই না জানার একটা মনে হয় ল্যাকিংস হ্যাঁ, এটা বাংলাদেশিদের আমি মধ্যে খুব একটা হাইলি এগ্রি করব থেকে যায়। এখানে। কারণ যারা একাডেমিয়াতে ক্যারিয়ার করতে চায় জার্মানিতে, হুম। একাডেমিয়ার জন্য প্রথম দরকার হচ্ছে রিসার্চ ইনস্টিটিউট গুলা সম্পর্কে জানা। কোন কোন ইনস্টিটিউট কাজ করতেছে, তারা কি বিষয়ে কাজ করতেছে, হ্যাঁ, এবং তাদের যে নিজস্ব একটা জব পোর্টাল আছে প্রত্যেকটা ইনস্টিটিউশনের। আমাকে যদি বলো যে কোন কোন রিসার্চ ইনস্টিটিউট জার্মানিতে 4টা মেজর ফান্ডিং ইনস্টিটিউট বলা যায়। একটা হচ্ছে লাইবনিটস, যেটা নাম আমরা সবাই জানি। এটার আন্ডারে অনেকগুলো ইনস্টিটিউট আছে, জালফ আছে, বিভিন্ন ফিল্ডে তারা বিভিন্ন যেমন কেউ আছে যারা ওয়েটল্যান্ড নিয়ে কাজ করে, কেউ আছে অ্যাকোয়াটিক এনভায়রনমেন্ট নিয়ে কাজ করে, কেউ ফরেস্ট্রি নিয়ে কাজ করে। সো দেয়ার আর ডিফারেন্ট ইনস্টিটিউশন, বাট দ্য মাদার অর্গানাইজেশন ইজ লাইবনিটস, ওকে হুইচ ফোকাসেস অন ন্যাচারাল সায়েন্সেস। ওকে এরকম আছে ম্যাক্স প্ল্যাঙ্ক, যারা পিওর সায়েন্স নিয়ে কাজ করে, লাইক Okay. ফিজিক্স। এরকম আরো একটা আছে হেমহোলস, ওকে যারা মোর ইঞ্জিনিয়ারিং টপিক গুলাতে কাজ করে। ওকে হ্যাঁ, এরকম আরো কিছু মাদার অর্গানাইজেশন আছে যাদের আন্ডারে ফ্রাউনহফার যারা এনার্জি নিয়ে কাজ করে, ডিএলআর, এইসব ধরনের ইনস্টিটিউট গুলো আছে, এবং যেগুলো- তাদের সবারই স্পেসিফিক আলাদা আলাদা হ্যাঁ, জব যারা হচ্ছে টপ অফ দা চেইন। তাদের আন্ডারে অনেকগুলা ব্রাঞ্চেস আছে, যারা বিভিন্ন যেমন? ফোকাসে কাজ করে। যেমন জালফ কাজ করে এগ্রিকালচারাল সেক্টরে। হুম। হ্যাঁ, বাট বার্লিনে লাইবনিটসের আরেকটা ইনস্টিটিউট আছে যারা অ্যাস্ট্রোফিজিক্স নিয়ে কাজ করে। এবং তাদেরও আলাদা জব পোর্টাল হ্যাঁ, আছে। জব পোর্টাল লাইবনিটসের একটা আছে, মাদার Okay. জব পোর্টাল। হুম। ওইখানে গেলে ওই ইনস্টিটিউটের যত জবস আছে সবগুলা দেখা পসিবল, ওকে, সব তার মানে ধরনের হচ্ছে ওপেনিংস। কারণ লিগালি ওই ইনস্টিটিউট গুলা
তাদের জব পোস্টিং হুম। পাবলিক করতে বাধ্য ওকে। ওই তার জব পোর্টালে, তার মানে নট বাংলাদেশী যে আদার কোনো একজন জায়গায়। স্টুডেন্ট সে যদি একাডেমিয়াতে কাজ হ্যাঁ, করতে চায় তার তাহলে সবথেকে রং স্টেপ হবে লিঙ্কডইনে জব খোঁজা। হ্যাঁ, ওকে সে কাইন্ড যদি অফ তার জব লিঙ্কডইনে খুঁজতে চায়, হুম হ্যাঁ, যে ওকে আই এম লুকিং ফর এ রিসার্চ অ্যাসিস্ট্যান্ট এন্ড আই উইল লুক ইনটু লিঙ্কডইন, হুম হিউজ মিস্টেক। কাইন্ড অফ এটা তাহলে আমার একদম হ্যাঁ, অপোজিট। যেমন অপোজিট। হচ্ছে আমি যেহেতু একজন ইন্ডাস্ট্রি পারসন অথবা হ্যাঁ, ইন্ডাস্ট্রিতে আমি কাজ করি, হ্যাঁ, তা আমাদের ম্যাক্সিমাম 90% জব হচ্ছে লিঙ্কডইনে লিঙ্কডইন। পোস্ট হয় এবং পরবর্তীতে হয়তোবা তাদের কোম্পানি স্পেসিফিক তাদের জব পোর্টালে হয়তো তারা পোস্ট করে আর কি। হ্যাঁ, হ্যাঁ, তো সেই জায়গায় তোর ব্যাপারটা হচ্ছে সম্পূর্ণ উল্টা, ডিফারেন্ট। যে তাদের স্পেসিফিক প্রত্যেকটা রিসার্চ হ্যাঁ, ইনস্টিটিউটের জব পোর্টাল আছে। হ্যাঁ, এটা হচ্ছে আর্লি ক্যারিয়ারের জন্য, এক্স্যাক্টলি। স্টার্টিং এর জন্য। বাট তুমি যখন একাডেমিয়াতে অনেক দূর আগে যাচ্ছ, লাইক ইউ হ্যাভ এ ডক্টরেট ডিগ্রি, হুম তোমার ততদিনে এনাফ নেটওয়ার্ক হয়ে যাবে যে তুমি লিঙ্কডইন এর মাধ্যমে অন্যান্য রিসার্চাররা কি করতেছে সেগুলো হুম হুম দেখতে হুম পারবা। হুম। তখন হচ্ছে লিঙ্কডইন ওকে, থেকেও পাওয়া ওকে, পসিবল। ওকে। আমার যদি এখন ভুল না হয় আমরা একটা ওয়ান অফ দি মেইন একটা টপিককে আমরা হয়তো সবাই ঘুরে ফিরে বাঙালিরা, হুম। হ্যাঁ? একটা সবাই হয়তো সাফার করি হ্যাঁ, অথবা হয়তোবা বলে যে কোয়েশ্চেনটা সবার মধ্যে চলে আসে যে জার্মান ল্যাঙ্গুয়েজ হ্যাঁ। আসলে একাডেমিয়াতে কতটুকু প্রয়োজন? আমার একাডেমিয়াতে আমি যদি অথবা বলি, ১ম জবটা ক্র্যাক করতে সাপোজ, আহ অথবা কোন ফিল্ডে অথবা একাডেমিয়াতে আসলে জার্মানটা ম্যান্ডেটরি না। ম্যান্ডেটরি না? না, ম্যান্ডেটরি না। আমি আচ্ছা যদি আমার এক্সপেরিয়েন্স থেকে বলি, আমার ১ম জবের জন্য হুম, আমার জার্মান লাগে নাই। হুম, আমি ১ম প্রায় ১.৫ বছরের বেশি যে জায়গাটায় কাজ করছি হুম, জালফে, হুম। সেখানে আমি একটা শব্দও জার্মান বলা লাগে নাই আমাকে। কারণ ওকে। টোটাল ওয়ার্কিং এনভায়রনমেন্ট ওয়াজ ইন ইংলিশ, বিকজ ইট হুম, ওয়াজ অ্যান ইন্টারন্যাশনাল গ্রুপ অফ পিপল। হুম। সো এখানে ইংলিশ ছাড়া অন্য কোনো ল্যাঙ্গুয়েজ অ্যাকসেপ্টেবলই ছিল না। হ্যাঁ? এক্সেপ্ট তাহলে এটা কি আসলে বাট কাইন্ড অফ আমি যদি কোয়েশ্চেনটা একদম স্পেসিফিকলি করি, এটা কি খুবই মানে এক্সেপশনাল কোনো নো, নাকি এটা খুবই কমন? এটা কমন। ওকে। কারণ টু বি ভেরি অনেস্ট, হুম, জার্মানরা একাডেমিয়াতে আসতে এত বেশি ইচ্ছুক না। ওকে। কেন ইচ্ছুক না সেটা নিয়ে বললে আরেকটা পডকাস্ট করা পসিবল। হ্যাঁ। সো জার্মানরা যেহেতু ইন্টারেস্টেড না, হুম, তারা স্পেসিফিক্যালি গ্লোবাল সাউথ হুম। এইসব জায়গা থেকে মানুষদেরকে এনে এখানে রিসার্চ টপিকে রিসার্চ আচ্ছা। বা একাডেমিক কারিকুলাম গুলো চালায় নিয়ে হুম, যাইতেছে। হুম, হুম, হুম। সো ইন দ্যাট কেস জার্মান ল্যাঙ্গুয়েজটা হচ্ছে খুবই অপশনাল এখানে। কারণ ওকে। একাডেমিয়াতে মেইন ডেলিভারেবলটাই হচ্ছে রাইটিং আর্টিকেলস, হুম, রাইটিং পেপারস, এবং ইংলিশ হচ্ছে সব জায়গায় অ্যাকসেপ্টেবল। সো ওকে। একাডেমিয়াতে তুমি যার সাথে দেখা হোক না কেন, হুম, সে ইংলিশ বলবেই। সে আচ্ছা। জানে ইংলিশ, সে হুম, পারে ইংলিশ। যেটা আচ্ছা, ইন্ডাস্ট্রিতে হয় আচ্ছা। না। এখন আমার মনে হয় এটা এটা সবার কি আমাদের ইন্ডাস্ট্রিতে সেম আসলে? হ্যাঁ, এইটা আসলে ইন্ডাস্ট্রিতে আমার মনে হয় যে এটা ডিপেন্ড করে আরকি। হ্যাঁ? আমি হয়তো ১ম যেই জবটা একদম যদি আমি বলি ফার্স্ট জবটা আমি হয়তো উইথআউট জার্মান নলেজ আমি হয়তো ক্র্যাক করতে পারবো। হুম? কিন্তু যেহেতু আমরা সাউথ এশিয়ান মেন্টালিটি থেকে আসছি। হুম। তো আমাদের বাবা-মা কি চায় সবসময় যে এই অনেক বড় হইতে হবে। ঠিক আছে? একটা সবসময় যে মানে আমাদের হচ্ছে একটা কাইন্ড অফ সবসময় একটা পিছুটা থাকে আরকি, যে প্রেশার থাকে। যে হয়তো আমরা নিজেরাও এত দূরে আসছি যে আমরা অ্যাম্বিশাস থাকি অনেক। হ্যাঁ? তো আমরা যদি এই অ্যাম্বিশাসটাকে ঠিকমতো মানে কি বলবো যে কাইন্ড অফ করতে চাই, মানে কাজে লাগাইতে চাই অথবা আমরা যদি সেটাকে ইমপ্লিমেন্ট করতে চাই, তাহলে হচ্ছে গ্রোথের জন্য আমার অবশ্যই জার্মান নলেজ লাগবে। কারণ হচ্ছে হুম। আমি লিডারশিপ পজিশনে যখনই যাবো যেকোনো একটা জায়গায়, তো আমাকে তো জার্মান সেটা সাপ্লায়ার হোক, সেটা অন্য কোনো ক্লায়েন্ট হোক, আমাকে তো ফেস করতে হবে। বেসিক্যালি কমিউনিকেটিভ লেভেলে। এক্সাক্টলি, হ্যাঁ। হুম। বেসিক্যালি কমিউনিকেটিভ লেভেলে এট লিস্ট, হ্যাঁ? যেটাকে আমরা বিজনেস লেভেল জার্মান বলি আরকি। হুম। B1 অথবা B2 আমরা যদি বলি, তাহলে অতটুকু জার্মান নলেজ লাগবে এবং ওই জার্মান নলেজ ছাড়া একজন মানুষ সে যদি আ লিডারশিপ পজিশনে যেতে হয়, তাহলে সে আসলে কখনো যেতে পারবে না। হ্যাঁ? হুম। সে হয়তো ১ম এ ক্র্যাক করতে পারবে ফার্স্ট জবটা। কিন্তু সে যদি আসলে একটা নির্দিষ্ট ৫ বছর পর অথবা ৭ বছর পর তাকে সে যদি নিজেকে লিডারশিপ পজিশনে দেখতে চায়, তাহলে উইথআউট জার্মান নলেজ এটা আসলে সম্ভব না। এটা কি আসলে সব ফিল্ডের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, লাইক আ সামওয়ান ফ্রম আইটি? আমার ধারণা এটা সবকিছুর ক্ষেত্রেই পসিবল, মানে অ্যাপ্লিকেবল কাইন্ড অফ, হ্যাঁ? কারণ আইটিতেও এট দ্য মানে শেষ পর্যন্ত সে জার্মানিতেই আছে। সে জার্মান ইকোসিস্টেমেই তো তাকে কি সার্ভ হুম, করতে সার্ভ, হচ্ছে, হ্যাঁ? হ্যাঁ, সার্ভাইভ এবং করতে হচ্ছে। একইভাবে হচ্ছে জার্মান ইকোসিস্টেমেই তাকে গ্রোথ করতে হবে। তো তার তো যেকোনো না যেকোনো সময় জার্মানির যেকোনো একটা থার্ড পার্টির সাথে তাকে তো কমিউনিকেশন করতেই হবে। হ্যাঁ। এবং সেই কমিউনিকেশন তো সে সবসময় মানে
ম্যান তুমি ওই জায়গায় একটা দেশে থেকে তুমি একটা টপ লিডারশিপ পজিশনে তুমি যেতে যাচ্ছ, ওই কোম্পানি, তুমি যদি জার্মান ল্যাঙ্গুয়েজ না জানো, তাহলে তো তুমি আসলে ব্লেন্ড হতে পারবে না, এবং সেই লিডারশিপ পজিশনে সে তো লিড করতে পারবে না কোনো একটা টিমকে। এবং সবচেয়ে বড় কথা আমার কাছে যেটা মনে হয় যে একজন মানুষ সে যখন লিডারশিপ পজিশনে যাবে, হয়তোবা সে কোনো না কোনো একটা সময়ে আরেকজন জার্মানও তার আন্ডারে থাকবে, ঠিক না? তো একজন জার্মানকে যখন সে লিড করবে উইথাউট এনি জার্মান নলেজ, হ্যাঁ, তখন হচ্ছে কাইন্ড অফ একটা সুপিরিটি এবং হচ্ছে অন্য একটা কমপ্লেক্সের মধ্যে দিয়ে হয়তো তাকে যেতে হবে, হ্যাঁ। সে হয়তো ওই লিডারশিপ পজিশনে কখনো পৌঁছাইতে পারবে না, কারণ দেখবে যে একটা নন জার্মান এবং নন স্পিকিং জার্মান সে ওই জায়গায় আছে। এটা আসলে জার্মান খুবই একটা কনভেনশনাল এখনো সোসাইটি, এই জায়গা ওকে। থেকে তারা তাদের অনেক এখনো হয়তো বা ইয়া রয়ে গেছে আর কি। সো আমার ধারণা এই জায়গায় খুবই দরকার ইন্ডাস্ট্রিতে গ্রো করার ক্ষেত্রে তোমার জার্মান ল্যাঙ্গুয়েজ থাকতেই হবে। একাডেমিয়াতে আমার যেটা মনে হয়েছে, আমি যেটা ফিল করছি কাজ করতে যেয়ে, হুম, যেহেতু আমি এখন একটা জার্মান প্রজেক্টে কাজ করতেছি, হুম। তো আমার প্রজেক্ট মিটিংস গুলা জার্মান ল্যাঙ্গুয়েজে তারা প্রেফার করে, কারণ দে আর অল নেটিভ জার্মানস। ওকে, তার মানে হচ্ছে এখানের মধ্যেও হচ্ছে হ্যাঁ, কাইন্ড অফ একটা কাইন্ড অফ। জায়গায় কখনো না কখনো প্রয়োজনের ব্যাপারটা চলে হ্যাঁ, আসতেছে। কমফোর্টের ব্যাপারটা আসতেছে আসলে। ওকে, তারা জার্মান ল্যাঙ্গুয়েজে কথা বলে কমফোর্ট ফিল আচ্ছা করে। সেই জায়গায় কি অ্যাজ এ নন স্পিকার জার্মান তোর হ্যাঁ, কি কখনো মনে হয়েছে যে তুই একজন আউটসাইডার? ইয়েস, আই হ্যাঁ, ফেল দ্যাট। আই ফেল দ্যাট। হ্যাঁ, এবং বিকজ এটা মনে হয়েছে যে আমি তুই একজন মানে ল্যাঙ্গুয়েজ এত ভালো না আমার ল্যাঙ্গুয়েজ হুম, যে হুম, আমি হচ্ছে তাদের সাথে কমিউনিকেটিভ লেভেল বাদেও কথা বলতে পারবো। স্পেসিফিক্যালি টার্মস যেগুলা সায়েন্টিফিক টার্মস, হুম, হুম, যেগুলা জার্মান নরমাল আমরা জার্মান যেভাবে শিখি সেখানে শেখা পসিবল না। সো ওকে, ওই টার্মস গুলা যখন আমি মিস করি, হুম, তখন আমি কনভারসেশনের মেইন পয়েন্টটাই মিস করতেছি। সো ওকে, আমার তখন আই আই ফেল্ট লেফট অ্যালোন। হ্যাঁ, ওকে। কাইন্ড অফ আমি যদি এই জিনিসটাকে পুরো আলোচনাটাকে একটু র‍্যাপ আপ করি, আমার হ্যাঁ, কাছে মনে হয়েছে যে যে প্রথম যেই জব, হ্যাঁ, অথবা হুম, প্রথম যে ওয়ার্কিং স্টুডেন্ট জব অথবা ফার্স্ট যে ফুল টাইম জব, হ্যাঁ, সেটা হয়তোবা ক্র্যাক করার জন্য আমাদের জার্মান ল্যাঙ্গুয়েজ প্রয়োজন নাও হতে পারে। হুম, কিন্তু আমি যখন মেইন জবটা ক্র্যাক করে ফেলবো এবং নিজের গ্রোথের জন্য যদি আমি কনসার্ন হই, তাহলে আমাকে জার্মান ল্যাঙ্গুয়েজ শিখতে হবে। অবশ্যই আমি ওকে, ফুললি এগ্রি করি এটাতে। আচ্ছা, এবং ওকে, ফাইন। দ্যাটস আ ভেরি আসলে মানে কি বলবো যে এটা, এটা ইম্পর্টেন্ট টপিক। আর হ্যাঁ, তোর কি মনে হয় যে এই যে ল্যাঙ্গুয়েজ লার্নিং যে প্রসেসটা আছে সেটা আসলে কখন থেকে শুরু করতে পারে একজন বাংলাদেশি স্টুডেন্টের পার্সপেক্টিভ থেকে যদি তুই বলস? আমার মনে হয় যখন থেকে জার্মানি আসার প্ল্যান শুরু করবে সে, হুম, তখন থেকে তার হচ্ছে এই ল্যাঙ্গুয়েজ শেখার প্রসেসটাকে শুরু করতে হবে। কারণ এটা খুবই একটা স্লো প্রসেস হুম, এবং এই প্রসেসটা টাইমের সাথে, সাথে ল্যাঙ্গুয়েজটা ডেভেলপ করবে। হুম, সো হুম। এটা তখন থেকে শুরু করে ফেলা উচিত। আমরা আচ্ছা, কি কোনো কোয়েশ্চেন মিস করতেছি? আচ্ছা। না, আমার আরেকটা কোয়েশ্চেন আছে, হ্যাঁ, সেখানের মধ্যে যদি মনে হয় যে আসলে তুই যখন তুই যে বলছিলি, আমার যদি ভুল না হয়, তুই বাংলাদেশে হচ্ছে ল্যাবে কাজ করছিলি হুম, ইউনিভার্সিটিতে। হুম, হ্যাঁ? আমি যদি তোর ব্যাকগ্রাউন্ডটা একটু বলি, তুই খুবই ইন্টারেস্টিং অবশ্যই একটা ব্যাকগ্রাউন্ড থেকে আসছিস, সেখান থেকে এখন বর্তমানে যে কাজ করতেছস, হ্যাঁ? আমার যদি ভুল না হয়, আ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইমপ্লিকেশন, না। আ ডাটা সায়েন্স। ওকে, সরি আমার যদি আমার না, যদি এখন আমার কাজটা একটু ডিফারেন্ট। হুম, আমি হুম, এখন চয়েস মডেলিং এবং হচ্ছে অন্যান্য মডেলিং হুম, অ্যাপ্রোচ হুম, নিয়ে কাজ করতেছি। হুম। চয়েস হোয়াট ইস মডেলিং এর একটু সাথে যদি ডিটেইল বলতেন আ আমাদেরকে। এটার সাথে মেশিন লার্নিং রিলেটেড। হুম, হুম, চয়েস মডেলিংটা একটা ইকোনোমেট্রিক মডেলিং প্রসেস। হুম, সো হুম। এটা থিওরি ড্রিভেন মডেল। সো আমি ট্রাই করতেছি মেশিন লার্নিং, এটা ডেটা ড্রিভেন মডেল বানানোর জন্য, ওকে। হুইচ এখানে ইস নিউ। একটু বলি দর্শকদের জন্য। তুই ব্যাচেলর করছিলি হচ্ছে পেট্রোলিয়াম পেট্রোলিয়াম অ্যান্ড এন্ড মাইনিং মাইনিং এ। এ, যেটা হ্যাঁ, আমার মতোই। হ্যাঁ। এবং তুই এখন কাজ করতেছিস হচ্ছে আ টোটালি ডিফারেন্ট একটা ফিল্ডে, ওকে, যেটার দ্যাটস আ সাথে বিগ আমার শিফট। বিগ শিফট টুয়ার্ডস হ্যাঁ, এ টোটালি ডিফারেন্ট অ্যান্ড এবং আননোন ফিল্ড। ওকে। সো সো এই দ্যাটস আ ভেরি বিগ স্টেপ আসলে। হ্যাঁ, আ এটা আমার মনে হয় যে বাংলাদেশ থেকে যখন কেউ এখানে আসে, হুম, হ্যাঁ, তাদের এই মেন্টালিটিটা নিয়ে আসা উচিত না হুম, যে ওকে আমি আমার ৪ বছরে যা শিখছি হুম। আমি সেটাতেই আমার ক্যারিয়ার করব। আ ভেরি, এই ভেরি এই ইম্পোর্টেন্ট টপিক। এই আচ্ছা। আইডিয়াটা থেকে বাংলাদেশের সবাইকে বের হইতে হবে। হ্যাঁ, ওকে, দ্যাটস তুমি মানে বিদেশে আসতেছো মানে তোমার জন্য হ্যাঁ, সবই তোমার খুলে জন্য গেছে সব, কাইন্ড অফ ব্যাপার-স্যাপার। এভরি ডোর ইজ ওপেন। ইউ হ্যাভ ওকে, টু নক অন দ্যাট ডোর ওকে, অ্যান্ড ইউ হ্যাভ টু লার্ন বাই ডুইং ইট। ওকে, 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 সো ওকে। আমি এমন মানুষকেও চিনি যারা সিভিল থেকে পড়ে এখন পলিটিক্যাল সায়েন্স নিয়ে আ মাস্টার্স রিসার্চ করতেছে করতেছে অথবা অথবা রিসার্চ রিসার্চ করতেছে। করতেছে। হাই লেভেল, রিসার্চ হ্যাঁ, ওকে, রিসার্চ ফাইন, ফাইন, ফাইন। গ্রুপ লিড করতেছে সে পলিটিক্যাল সায়েন্সের। ওকে, অথচ এবং সে তার ব্যাকগ্রাউন্ড বাংলাদেশী। না, তার ব্যাকগ্রাউন্ড বাংলাদেশী না, কিন্তু তার ব্যাকগ্রাউন্ড হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিং। ওকে, ওকে, সো মানে ইন টোটালি জার্মানি। ডিফারেন্ট। হ্যাঁ, ইন ওকে, জার্মানি। সো জার্মানিতে এগুলা খুব পসিবল যে হুম, তুমি তোমার
মানে ব্যাকগ্রাউন্ড থেকে মুভ করে অন্যদিকে চলে যাচ্ছ, হুম। ইফ ইউ নো দ্য স্কিলস নো হুম। ওয়ান উইল আস্ক ইউ এনিথিং, ওয়াও, নাইস, হুইচ নাইস, ইজ এ ভেরি নাইস, গুড নাইস। থিং। ওকে, 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 ওকে। ওকে, সো আমরা যদি আমাদের পুরো সেশনের সাম আপে বলতে চাই, হুম। তাহলে ফার্স্ট জব ক্র্যাক করার জন্য কিছু ইনিশিয়াল স্কিলস ডেভেলপ করে হুম, হুম, দেন একাডেমিকের জন্য হুম। নিজস্ব ইনস্টিটিউটের জব পোর্টাল এবং ইন্ডাস্ট্রির ক্ষেত্রে লিঙ্কডইন হচ্ছে হুম, জব 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 খোঁজার জন্য সবথেকে ইম্পর্টেন্ট জায়গা। হুম, হুম। সেকেন্ড থিং হচ্ছে কাভার লেটার এবং সিভি স্পেসিফিক, প্রিপারেশন। এক্স্যাক্টলি। প্রত্যেকটা জবের জন্য কাভার লেটার ডিফারেন্ট হবে, হুম, স্পেসিফিক হবে এবং হুম। ওই জব ওরিয়েন্টেড হতে হবে। এক্স্যাক্টলি। এটা হুম, আমাদের আজকের কনভারসেশনের একটা হুম, হুম, আউটকাম ছিল। দেন জার্মান ল্যাঙ্গুয়েজের ব্যাপারে, হুম, ল্যাঙ্গুয়েজটা শেখা উচিত সবার হুম, to survive in a German ecosystem, হুম, according to you, and to survive in academia, হুম, জার্মান ল্যাঙ্গুয়েজ অনেক দরকারি, কারণ যত প্রপোজাল লিখতে যাবা হুম, ফিউচারে ক্যারিয়ারের গ্রোথে, ওগুলো তোমাকে জার্মানে লিখতে হবে। ওকে। সো আলটিমেটলি স্কিলটা ডেভেলপ করতেই হবে। ইনিশিয়ালি কমিউনিকেটিভ লেভেলে ফার্স্ট জবের ক্ষেত্রে এসেনশিয়াল না, ম্যান্ডেটরি না, বাট টু প্রোগ্রেস ইন ইয়োর field you have to learn the German ওকে, things. ইয়াপ, ইয়াপ। And another point was জার্মানিতে যে কোনো ফিল্ড থেকে সুইচ করে অন্য নিজের একটা ফিল্ডে, পছন্দের নিজের পছন্দের ফিল্ডে কাজ সুইচ করা করা যায়। পসিবল। হ্যাঁ। এর বাইরেও আরো অনেক কিছু আছে যেগুলো আজকে আমরা আসলে আমরা হয়তো আমাদের সময়ের জন্য হয়তো আমরা অ্যান্সার আজকের করতে এই পারি নাই। করতে পারতেছি না। আমরা হ্যাঁ। ইন ডিটেইল আলোচনা করতে পারতেছি না। তবে আমাদের ইন্টারেস্টিং একটা পার্ট, আমাদের ব্রেন বিচ গ্লোবাল থেকে আমাদের যে পডকাস্ট এপিসোড অথবা সিরিজ আমরা চালু করছি। তো প্রত্যেকটা সিরিজে আমরা কিছু সারপ্রাইজ কোয়েশ্চেন রাখছি। তো এই সারপ্রাইজ কোয়েশ্চেন গুলা থেকে একেকজন একেকটা মানে কাইন্ড অফ কাগজ তুলবে এবং তাদের কাছ থেকে যে সারপ্রাইজ কোয়েশ্চেনটা তার কাছে উঠবে তাকে সেটা অ্যান্সার করতে হবে। হ্যাঁ, তো আমার মনে হয় যেহেতু তাসিন, আমি বলবো তাসিনকে এটা ফার্স্টে শুরু করতে, কারণ ও যেহেতু Okay. বিশাল এক একটা তার ক্যারিয়ারে জাম্প দিচ্ছে, সো এটা শুরু করতে আচ্ছা, পারে। ঠিক আছে, আমি কাইন্ড শুরু অফ, করতেই পারি। হ্যাঁ, হি ইজ আ ভেরি ব্রেভ পারসন। ওকে, ফার্স্ট কোয়েশ্চেনটা কি? ইফ এখানে কোনো চিট করা যাবে না। হ্যাঁ, এটা Okay. একটা হইছে এবং আরেকটা উত্তর দিও নি, আমাকেও দেখাইতে হবে, কারণ Okay, আমিও আমি জানি না দেখাবো। কাইন্ড অফ এটা কি। if German paperwork হ্যাঁ, were an animal, হ্যাঁ, what species would it be? আচ্ছা, এটাকে যদি যদি কোনো সহজ করে, একটা জার্মান ব্যুরোক্রেসির কাগজপত্রগুলো যদি কোনো একটা প্রাণী হয় তাহলে কি হবে? আমার মতে এটা হবে হচ্ছে শামুক। শামুক, রে একদম খুব পারফেক্ট, স্লোলি খুব যায়, স্লো। খুব স্লোলি আগায়। সো বি প্রিপেয়ার্ড যারা জার্মানিতে আসতেছেন ওকে, তাদের জন্য। তাদের জন্য। নাও ইওর ওকে, টার্ন। থ্যাংক ইউ। আচ্ছা, ভেরি ইন্টারেস্টিং। আচ্ছা, ফার্স্ট অফ অল আমি বলি আমি বার্লিনে থাকি, সো এটা আমার জন্য খুবই রিলেভেন্ট। কোনটা বেশি কঠিন, একাডেমিয়ার পেপার পাবলিশ করা নাকি বার্লিনে বাসা খোঁজা? ম্যান, আমি বার্লিনে বাসা খুঁজতে খুঁজতে আমার মনে হয় আমি জবের জন্য যে প্যারাটা খাইছি, হ্যাঁ, ফার্স্ট জব ক্র্যাক করার জন্য, তার থেকে বেশি প্যারা খাইছি হচ্ছে আমি বার্লিনে বাসা খুঁজতে। ইট ইজ কাইন্ড অফ ইম্পসিবল ফর দ্য পিপল হু আর নট জার্মান and who don't know about the systems, how to search the কি বলবো, এটা একটা স্কিল। হ্যাঁ, এটাও একটা স্কিল। সো বি প্রিপেয়ার ফর দ্য নাইটমেয়ার। কংগ্রাচুলেশনস। আমার অ্যাট লিস্ট এখন একটা থাকার জায়গা আছে। এটা একটা ভালো আছে বার্লিনে। থ্যাংক ইউ। ওকে, সেকেন্ডটা, oh nice question. If academia and industry were German cars, which models would they be and why? আমি একাডেমিয়ারটা বলতে পারি। আমার মনে হয় একাডেমিয়া কার সাথে তুলনা করব আমি, টয়োটা, কারণ সেফ এবং আই থিঙ্ক টয়োটা, আই ডোন্ট নো, মেবি টয়োটা। আমি কারণ টয়োটা আমার কাছে হচ্ছে সেফটি কাইন্ড অফ থিং আর কি, এর জন্য আমার কাছে মনে হয়েছে। কারণ একাডেমিয়াতে হচ্ছে সবাই সেফ থাকতে চায়, কারণ আমি একটা টপিক নিয়ে কাজ করতেছি, এটার অনেক ল্যাকিংস আছে, অনেক লিমিটেশনস আছে, কিন্তু আমি সেফ সাইড চুজ করব, আমি অনেক পজিটিভ জিনিসগুলোকে তুলে ধরার চেষ্টা করব। দ্যাট উড বি মাই সেলিং পয়েন্ট। সো আমার মনে হয় টয়োটা যেমন করে যে পজিটিভ সাইডস গুলো বেশি করে, সো আমার কাছে হচ্ছে একাডেমি মানে টয়োটা গাড়ি। ফর ইউ? ওকে, আমার জন্য, আচ্ছা, আমি আমার কোশ্চেনটা যদি বলি, আমার জন্য হচ্ছে জার্মানিতে সবচেয়ে আপনি অদ্ভুত কোন ক্যারিয়ার উপদেশ পেয়েছেন আর সেটা কি কাজ করেছিল? ভেরি গুড কোয়েশ্চেন, ভেরি ইন্টারেস্টিং। সবচেয়ে অদ্ভুত যে ক্যারিয়ার উপদেশ আমি পাইছি এবং এটা কাজ করেছিল কিনা, আমি বলবো আমি লাকি, সবচেয়ে অদ্ভুত আমি ক্যারিয়ার উপদেশ আমি পাইছি এবং আমি সেটা
ইমপ্লিমেন্ট করছে আমি এবং সেটা কাজ করছে। সেটা হচ্ছে আমার একটা ফ্রেন্ড আমাকে বলছিল যে তুই তোর প্রত্যেকটা ইন্টারভিউর জন্য আলাদা করে একটা প্রেজেন্টেশন বানাবি ফর ইয়োরসেলফ। তুই আসলে কি করছস, তোর কোন কোন স্কিল সেট আছে এবং সেই স্কিল সেট গুলা ওই জবের জন্য কিভাবে রিলেভেন্ট। তা আমি যখন ফার্স্টে যখন আমার ফ্রেন্ডটা আমাকে বলছিল যে প্রত্যেকটা ইন্টারভিউর জন্য আলাদা করে একটা প্রেজেন্টেশন বানাইতে, ম্যান আমি 300টা ইন্টারভিউর জন্য মানে অ্যাপ্লিকেশন করছি, এর মধ্যে থেকে আমি কাইন্ড অফ 50 থেকে 60টা মনে হয় ইন্টারভিউ দিছে। তুই কোনো আইডিয়াস? আমি 50 থেকে 60টা তাহলে প্রেজেন্টেশন বানাইছি। হ্যাঁ, ওয়াও, তো তাহলে দ্যাটস আ লট অফ ওয়ার্ক। তো আমি এবং আমাকে যখন ফার্স্ট আমার ফ্রেন্ডটা বলছিল একটা প্রেজেন্টেশন বানাইতে ইন্টারভিউর জন্য, আমি বলছিলাম যে এই কাজ তো আমি বাংলাদেশের জীবনে করি নাই, যে আমি একটা ইন্টারভিউ বোর্ডে যাবো, আমি বলবো যে আমি একটা প্রেজেন্টেশন বানাবো, আমার সম্পর্কে সবই প্রেজেন্টেশনে আছে। কারণ হচ্ছে আমরা ইউনিভার্সিটিতে বাংলাদেশে কি হয় যে স্টুডেন্টরা হচ্ছে খুবই শাই, তারা হচ্ছে প্রেজেন্টেশন, বিশেষ করে আমরা যারা অ্যাটলিস্ট আমরা যারা ইউনিভার্সিটিতে পড়েছি, আমাদের ওরকম বেশি নিজেকে প্রেজেন্টেবল করে উঠানোর জন্য কি বলবো স্কুলিং গুলো ছিল না। সেই জায়গায় আমি যখন মানে প্রত্যেকটা প্রেজেন্টেশন আমি তৈরি করছি, সেটা আমাকে মনে হয়েছে যে অনেকটুকু আগাই দিছে। আমার ওই শাইনেসটা না ওই ইন্টারভিউর প্রেজেন্টেশন বানাইতে বানাইতে এবং দিতে দিতে চলে গেছে। সো আমি যখন এখন ক্লায়েন্ট প্রজেক্টে কাজ করি, আমি যখন প্রেজেন্টেশন গুলো দিই, আমার ওই ভয়টা কাজ করে না। সো ইটস ভেরি টোটালি ডিফারেন্ট এক্সপিরিয়েন্স ফর মি, এবং আসলে এটা আমার কাজ। বাট এটা কি দরকার ছিল প্রেজেন্টেশনটা দেয়া? এটা আমার মনে হয় পার্সন টু পার্সন ভ্যারি করে। ওই যে বললো না যে অদ্ভুত ক্যারিয়ার উপদেশ, অনেক সময় অদ্ভুত ক্যারিয়ার উপদেশ আমার জন্য কাজ করছে আর কি, এবং আমি এটা নিয়েছিলাম। হ্যাঁ, What's the most German habit you have accidentally picked up since working here? ও কোন ধরনের জার্মান হ্যাবিটটা তুই সত্যিকার অর্থে নিছস এখন পর্যন্ত এবং সেটা? আমার মনে হয় যে পিক আপ করছিস টাইম মেইনটেইনিং। লাইক টাইম মেইনটেইনিং। জার্মানরা ভেরি পাংচুয়াল। ওরা যদি বলে মিটিং 9টায় শুরু হবে, দ্যাট মিন্স 8:59-এ আমাকে হচ্ছে ওই মিটিং এর লিংকে ক্লিক করে ওখানে প্রেজেন্ট থাকতে হবে। সো আমি যখন কোনো মিটিং হোস্ট করি, আমি নোটিস করছি যে মিটিং 9টা থেকে ওকে 8:59 বাজে কারোর কোনো ঠিক নাই, কেউ নাই এখনো আমার মিটিং রুমে। বাট যেই 9টা বাজছে, suddenly 5 people are there. So time punctuality আমার মনে হয় যে আমি এখানে কাজ করতে যেয়ে আসলে এটা অ্যাডাপ্ট করে ফেলছি অটোমেটিক্যালি। সো এখন যখন আমাকে কেউ টাইম দেয় যে 7:30 মানে আমি এখন 7:30টাই বুঝি। আগে যেটা ছিল বাংলাদেশে 7:30 মানে আমি 8:30 সামটাইমস 9:30 বুঝতাম। কিন্তু এটা এখন আসলে আমার ভিতরে আর নাই। ওকে, আমি যদি আমার কথা বলি, এই জায়গাটাতে আসলে সবচেয়ে মানে উইয়ার্ড জার্মান হ্যাবিট সেটা হচ্ছে এখানে আমি দেখছি আমার অফিসে এমন অনেক কলিগ আছে যারা হচ্ছে সকাল 7টায় অফিস শুরু করে। হ্যাঁ, সকাল 7টা ম্যান। হ্যাঁ, যেখানের মধ্যে আমি বাংলাদেশে হচ্ছে 8টা অথবা 9টায় ঘুম থেকে ওঠার জন্য অভ্যস্ত ছিলাম। তো আমি এইখানে সকাল 7টায় তারা অফিস শুরু করে এবং বিকাল 4টা অথবা 4:30টায় অফিস শেষ করে। হ্যাঁ, তো আমার মনে হয় আমি এই হ্যাবিটটা যখন ফার্স্ট আমি আমার অফিসে দেখছিলাম, আমি আমার প্রথম দিন অফিসে গেছিলাম হচ্ছে 8:10 অথবা 15-তে। আমি দেখছি এখানে ম্যাক্সিমাম মানুষ হচ্ছে অলরেডি দেয়ার। সো হোয়াট দ্য মানে কি হইছে এখানে মধ্যে আমি বলতে পারতেছি না। এত সকালে সবাই এখানে চলে আসছে এবং আমি কাইন্ড অফ সবার মধ্যে লেট কামার। তো এই জিনিসটা আমার প্রথম দিকে অ্যাডাপ্ট করতে খুবই কষ্ট হয়েছিল। এই যে এটার সাথেও তোর পাংচুয়ালিটি এন্ড টাইমিংটা খুবই ইম্পর্টেন্ট। ওরা খুবই তাড়াতাড়ি অফিস শুরু করে এবং খুবই কাইন্ড অফ বাংলাদেশের পার্সপেক্টিভে যেটা আমরা দেখি যে আমি 6টা বাজে সন্ধ্যা 6টা অথবা সন্ধ্যা 7টা পর্যন্ত অফিস করতেছি, সেটা এখানে কখনো হয় না। হয়তো বিকাল 4টা 4:30 ম্যাক্সিমাম 5টা এর মধ্যে তারা অফিস শেষ করে তারা হচ্ছে ব্যাগ এন্ড ব্যাগেজ। এটা থেকে আমার মনে হয় যে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট আসে, সেটা হচ্ছে ওয়ার্ক লাইফ ব্যালেন্স। এক্স্যাক্টলি, সেটা নিয়ে আমরা নিশ্চয়ই কথা বলবো আবারও। হ্যাঁ, তো আমরা মনে হয় আমাদের পুরো ফার্স্ট যে পডকাস্টটা আছে সেটা প্রায় কাইন্ড অফ শেষ পর্যায়ে চলে আসছি। তো আমরা আমাদের যে প্ল্যাটফর্মটা থেকে এই পডকাস্ট সিরিজ অথবা এপিসোডগুলো শুরু করছি সেটা হচ্ছে ব্রেন ব্রিজ গ্লোবাল। আমরা
এই ব্রেনব্রিজ গ্লোবালের কার্যক্রম সম্পর্কে কিছুটা বলি। এই ব্রেনব্রিজ গ্লোবালটা হচ্ছে কাইন্ড অফ আমাদের শুরু করা একটা ইন্টারন্যাশনাল ক্যারিয়ার প্ল্যাটফর্ম, যেই প্ল্যাটফর্ম থেকে বাংলাদেশি সকল স্টুডেন্ট বিশ্বের যে কোনো জায়গায়, শুধু জার্মানি না, ইউরোপের সব জায়গায়, ইভেন আমরা চেষ্টা করব আমেরিকার সব জায়গায়, তারা এই এক্সপার্ট যে অপিনিয়নগুলো আছে এবং স্টুডেন্টদের যে ল্যাকিংসগুলো আছে তার মধ্যে একটা ব্রিজ করে বাংলাদেশি এক্সেল অথবা স্টুডেন্টগুলোকে এই গ্লোবাল ট্যালেন্ট প্ল্যাটফর্মের সাথে যুক্ত করা। ব্রেনব্রিজ গ্লোবাল দুইটা স্টেজে কাজ করবে। হুম। একটা হচ্ছে আর্লি ক্যারিয়ার যারা আছে, হুম। তারা হইতে পারে ব্যাচেলার অথবা ব্যাচেলারের আগেও, তারা যদি চুজ করতে চায় যে তারা কোন ক্যারিয়ার পাথ সিলেক্ট করবে ইন জার্মানি ইন জার্মানি EU। অর ওভারঅল গ্লোবালি, হুম। যে কোনো ক্ষেত্রে তারা কোন ফিল্ডে গেলে তাদের কি কি অবস্টাকলস ফেস করতে হবে, কি কি স্কিলস তাদের ডেভেলপ করতে হবে। যেমন আজকে আমাদের কনভারসেশনে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট উঠে আসছে যে কাভার লেটার রাইটিং ইজ এ মাস্ট ফর দ্য for ফার্স্ট ক্র্যাকিং দ্য জব। for the first job. হুম। সো আমরা এইসব বিষয়ে হেল্প করতে পারবো, কিভাবে একটা অর্গানাইজড এবং ক্লিয়ার টু দ্য পয়েন্ট কাভার লেটার লেখা পসিবল, কি কি জিনিস মাথায় রাখতে হবে লেখার জন্য, এবং কিভাবে সিভি গুছাইতে হবে, বা তোমার ফিল্ডের জন্য কি কি স্কিলস ডেভেলপ করতে হবে, এইসব বিষয়ে যত ধরনের সাজেশনস দেয়া পসিবল আমাদের পক্ষে, সেসব সাজেশনগুলো আমরা আমাদের প্ল্যাটফর্ম থেকে দিব। এবং আরেকটা লেভেলে যেটা আমরা কাজ করব সেটা হচ্ছে নেটওয়ার্কিং, সেটা হচ্ছে প্রফেশনালদের সাথে, যে কোনো ফিল্ডে যে কোনো দেশে যে বাংলাদেশিরা যারা আছেন, এক্সপার্ট বা তারা তাদের ফিল্ডে অনেক দিন থেকে কাজ করতেছেন, তারা তাদের নলেজ শেয়ারিং একটা প্ল্যাটফর্ম হিসেবে ব্রেনব্রিজকে চুজ করতে পারে। সেক্ষেত্রে আমরা কোলাবোরেটিভ কাজ করতে পারি তাদের সাথে। সেক্ষেত্রে হইতে পারে যে আমরা তাদের সাথে আর্লি ক্যারিয়ার যারা আছে তাদের সাথে কানেক্ট করে দিতে পারি। কাইন্ড অফ এটা একটা কি নলেজ শেয়ারিং প্ল্যাটফর্ম? নলেজ শেয়ারিং প্ল্যাটফর্ম হতে পারে। Okay. আমাদের ব্রেনব্রিজ হচ্ছে নলেজ শেয়ারিং একটা প্ল্যাটফর্ম। সো ইউ আর মোস্ট ওয়েলকাম টু জয়েন আস। ইউ ক্যান ফলো আস ইন ফেসবুক, ইন ইনস্টা এবং ইউটিউবেও। সো এসব জায়গাগুলোতে আমাদেরকে ফলো করতে পারেন। আপনাদের যে কোনো প্রশ্ন থাকলে সেগুলো আপনারা আপনাদেরকে ডিএম করতে পারেন। হুম। আমরা এবং আমাদের ফেসবুক পেজে আপনারা মেসেজ করতে পারেন, সেশন বুকিং দিতে পারেন। সো হুম। অনেকগুলো অপশন আপনাদের কাছে ওপেন আছে। সো we are looking forward to talk with many new peoples. That's all for today. Thank you. থ্যাংক ইউ। এবং আমাদের ফার্স্ট যেই পডকাস্ট সিরিজ আছে সেই পডকাস্টে আমাদের সবার পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ। এবং আমরা নেক্সট যেই পডকাস্ট সিরিজটা আলোচনা করার জন্য ডিসিশন নিচ্ছি সেটা আরো অনেক বেশি ইন্টারেস্টিং হবে। ধন্যবাদ।